বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ বিজ্ঞান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় যে অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন, এটা নিয়ে আমি এর আগে আলোচনা করেছি এবং এই অধ্যায়টি তোমাদের শেষ হয়েছে। এবং আমি প্রথম দিকে বলেছিলাম যে অধ্যায়টি শেষ করে দিয়ে আমরা একটি জিনিসের দিকে লক্ষ্য রাখবো, সেটি হলো যে এখান থেকে যে আমাদের শিখন ফলগুলি ছিল, সেই শিখন ফলগুলি আমরা দেখব যে এখানে এই শিখন ফলগুলি আমাদের অর্জন হয়েছে কিনা। এখন এখান থেকে আমরা একটা জিনিস দেখতে চাচ্ছি, সেটা হলো যে প্রথমে যে আমরা এই আলোচনা করেছিলাম এবং এই শিখন ফলের সাথে যেটা আমাদের সম্পর্কগুলো হয়েছে কিনা সেগুলো একটু আমি দেখবো যে আমরা আসলে সেই শিখন ফলগুলি আমাদের অর্জন হয়েছে কিনা, একটু সেই জিনিসগুলো দেখতে চাচ্ছি। সেটি হলো লিমিটের ধারণা ব্যাখ্যা করতে। অর্থাৎ আমরা প্রথমে দেখছিলাম লিমিট নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ একটি চলক আমরা নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হয়ে যে ফাংশনটি মান দিয়েছিল সেই লিমিটের কথা আমরা আলোচনা করেছি। ঢালের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ ঢালের ধারণা, ঢাল বলতে যে কোনো সরল রেখা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে তারই ট্যানের মান, এবং সেই ট্যানের মানটিকে আমরা যদি সেই সরলরেখাটি যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে সেটিকে আমরা ঢালটিকে আমরা জ্যামিতিতে তোমরা দেখেছো এম বা ট্যান থিটা দিয়ে প্রকাশ করেছে, এবং সেই জিনিসটিকে আমরা এখানে ক্যালকুলাসে আমরা অন্য একটি চিহ্ন দিয়ে প্রকাশ করেছি। সেটি হলো আমরা বলেছিলাম কি এখানে যে এম ইকুয়াল টু আমরা শিখে আসছি জ্যামিতিতে ট্যান থিটা, যদি থিটা অর্থাৎ এরকম যদি ঘটনা ঘটে কোনো একটি রেখা এক্স অক্ষের সাথে যদি থিটা কোণ তৈরি করে ধনাত্মক দিকের সাথে, তাহলে এটিকে আমরা বলেছিলাম যে এখানে এই ক্ষেত্রে আমরা এ রেখাটির ঢালকে আমরা বলেছি এম বা ট্যান থিটা। আমরা এখানে অন্তরীকরণে আমরা এটিকে বলেছি এম ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ট্যান থিটা ইত্যাদি। অর্থাৎ আমরা ঢালকে এখানে ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ সেই সমীকরণটিকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করব। অর্থাৎ এই রেখাটিকে আমরা যদি ওয়াই দিয়ে প্রকাশ করি, তাহলে যেমন এ রেখাটি আমার এরকম হতে পারে ওয়াই ইকুয়াল টু 2x, এটা কত কথা, তাহলে 2x মূল বিন্দু হয়ে যাবে। তাহলে 2x না দিয়ে আমরা যদি -3 সাপোজ দিলাম, তাহলে এই রেখাটির সমীকরণ হলো 2x - 3 আনুমানিক লিখেছি। তাহলে এই রেখাটিকে এখন এক্স অক্ষের সাথে, অর্থাৎ এই রেখাটির ঢাল বলতে আমরা বুঝি কি, আমরা জানি এটির ঢাল হলো 2, তাহলে y ইকুয়াল টু mx, তাহলে 2 জ্যামিতিক ভাবে আমরা বলছি ঢাল 2। আর আমরা এটিকে আমরা অন্তরীকরণ দিয়ে, অর্থাৎ এখান থেকে আমরা বলছি এটিকে আমরা কি করি, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে, সেটিকে আমরা বলছিলাম ডিওয়াই বাই ডিএক্স, সরাসরি এটি ডেরিভেটিভ করলে আমরা 2 পাচ্ছি। আমি এই ক্ষেত্রে আমরা জ্যামিতিক ভাবে আমরা দেখতে পাচ্ছি এটির মান হলো রেখাটির মান 2, এবং এক্ষেত্রে আমরা ঢালের ব্যাখ্যা সুযোগ হলে আমি আরো ব্যাখ্যা দেব। তারপরে লেখচিত্রের সাহায্যে ফাংশনের লিমিট ব্যাখ্যা করতে পারতে। ফাংশনের লিমিট যেটা সে লেখচিত্রের সাহায্যে আমরা এর আগে প্রথম দিকে একটু আলোচনা করেছিলাম যে যদি কোনো একটি মান একটা চলক কোন একটা নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হয়, তাহলে শেষ পর্যন্ত আমাদের যে চিত্রটি আমরা পাই সেটি কিন্তু দেখিয়েছিলাম। তারপরে এক দিকবর্তী লিমিট, অর্থাৎ লিমিট আমাদের দুই দিকবর্তী আছে, একটি আছে ডান দিকবর্তী এবং বাম দিক। অর্থাৎ আমরা বলছিলাম যে চলক যদি আমার একটি চলকের মান আমরা কল্পনা করছি এই জায়গাতে, যদি এ মানটি আমার এ হয়, তাহলে চলকের মান যদি এর চাইতে বেশি হয়, তাহলে এটি আমার ডান দিকবর্তী, অর্থাৎ ডান দিক থেকে ওই নির্দিষ্ট মানের দিকে অগ্রসর হবে। আবার যদি এদিক থেকে এদিকে যায়, তাহলে আমরা বলবো বাম থেকে ডানে যায়। তাহলে দুটি, একটি হলো বাম দিকবর্তী লিমিট, একটি হলো ডান দিকবর্তী। ডান দিকটি কি হবে, বড় মান থেকে ধীরে ধীরে ওই মানের দিকে কমতে কমতে আসবে, এবং বাম দিকবর্তী সেটি হবে কি ছোট মান থেকে ওই মানের নির্দিষ্ট মানের দিকে ধীরে ধীরে বড় হতে গিয়ে ওই মানে গিয়ে মিলবে। এই তো আমাদের দুটি। তারপর অসীম লিমিটের ধারণা বর্ণন। অসীম লিমিট অর্থাৎ যে সমস্ত জায়গাতে আমাদের চলকের মান যদি আছে, আমি যদি এইভাবে লিখি লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই সাপোজ এক্স, তাহলে নিশ্চিত এক্স এর মান 0 বসালে এই মানটি কিন্তু অসীমের দিকে চলে যাবে, এরকম। অথবা আরো আমরা হর লব আকারে দেখাতে পারি। এগুলো আমাদের মোটামুটি ধারণা আমরা এখান থেকে পেয়েছি। তারপরে কতিপয় বিশেষ ফাংশনের লিমিট বর্ণনা করতে পারবে। অর্থাৎ বিভিন্ন ধরনের ফাংশনের লিমিট আমরা দেখেছি, যেমন আমরা এরকম বলেছি লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স ইকুয়াল টু 81 মান দেয়। এটি একটা আমাদের বিভিন্ন প্রকার ফাংশন, লগারিদম এবং ত্রিকোণমিতিক ফাংশন আছে, এগুলোর ব্যাপারে আমরা এগুলো দেখেছি। লিমিট হিসেবে অন্তর নির্ণয় করতে পারবে।
এই লিমিট হিসেবে অন্তরজ, অর্থাৎ আমরা যে অন্তরজটা ব্যবহার করেছি সেটি তখন বলেছিলাম যে এই অন্তরজ কিন্তু একটা বিশেষ ধরনের কিন্তু লিমিট, এবং সেটিকে কিন্তু আমরা লিমিট দিয়ে কিন্তু অন্তরজ, যেমন মূল নিয়মে আমরা বিভিন্ন প্রকার অন্তরজ দেখেছি, সেই ক্ষেত্রে সেটি কিন্তু লিমিটের। যেমন আমরা এই কাজ করতে পারি, যদি এমনটি হয় যে আমরা a টু দি পাওয়ার x এর দেওয়া হলো y ইকুয়াল টু a টু দি পাওয়ার x এর মূল নিয়মে অন্তরীকরণ করো। এখন এটি ফর্মুলা আমরা করতে গিয়ে আমরা একটা সুযোগ নেব, সেটি হলো কি, আমরা ধরে নিই প্রথমে যে f(x) ইকুয়াল টু, ধরি y এবং f(x) আমাদের একই জিনিস, y ইকুয়াল টু f(x), f(x) ইকুয়াল টু আমরা a টু দি পাওয়ার x ধরে নিই। তাহলে অতএব f অফ x প্লাস h ইকুয়াল টু a টু দি পাওয়ার x প্লাস h। এখন আমাদের যে কাজটি সেটি হলো যে আমরা বলছি কি যে d বাই dx, এটা আমি কিন্তু কি করছি, মূল নিয়মে a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ, মূল নিয়মে বলতে যে উপপাদ্যটি আছে আমাদের, এই উপপাদ্যের মাধ্যমে অর্থাৎ উপপাদ্যের সাহায্যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু, আমরা যে মূল নিয়মের ফর্মুলাটি জানি, লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x। এখন আমরা যদি এটিকে মানগুলো বসিয়ে দিই a টু দি পাওয়ার x, তাহলে আসলে এটি আমরা ফর্মুলা লিখেছি এটি, তাহলে এটি আমার হতো কত, dfx, এটি ফর্মুলা আমার। তাহলে অতএব আমরা সরাসরি যদি লিখি d বাই dx a টু দি পাওয়ার x, আমরা মান বসাবো লিমিট h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x প্লাস h মাইনাস a টু দি পাওয়ার x ডিভাইড বাই h ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, a টু দি পাওয়ার x যদি কমন নেই তাহলে a টু দি পাওয়ার h মাইনাস 1 থাকে ডিভাইড বাই h। নিশ্চিত এটা জানি সূচকের ক্ষেত্রে আমরা পাওয়ার যোগ হয়ে যায়, গুণ করলে পাওয়ার যোগ হবে এটি। এখন এই a টু দি পাওয়ার h, এই সিরিজটি আমাদের এখন জানতে হবে, এটি আমাদের নতুন একটা সিরিজ। তার আগে আমি একটু দেখাই, সেটি হলো e টু দি পাওয়ার x এর একটি সিরিজের সাথে আমাদের পরিচয় হয়েছে বহুবার, যেমন ম্যাকলরিন থিওরিতে আমি এটি প্রমাণ করে দেখিয়েছি, বা এখান থেকে আমাদের এই সিরিজটি মেনে নিতে হবে আপাতত, কারণ বহুবার আমরা ব্যবহার করব বিভিন্ন জায়গাতে। x বাই ফ্যাক্টরিয়াল 1, x স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2, x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3, এরকম একটি সিরিজ। এখন মজার ঘটনা হলো a টু দি পাওয়ার h আমরা কেমন করে লিখতে পারি, a টু দি পাওয়ার h ইকুয়াল টু আমরা লিখতে পারি e টু দি পাওয়ার h লন a। এটি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুবই ভালো হয়। a টু দি পাওয়ার h ইকুয়াল টু e টু দি পাওয়ার h লন a মনে রাখা খুব জরুরি, এবং বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এটি প্রয়োজন হয়ে যাবে। আমি একটু চেক করে দেখাই, তোমাদের মনে সন্দেহ হতে পারে যে এটি সমান এটি নাও হতে পারে। আমার প্রশ্ন এখন ওখানে হলো যে দুই দিক যদি সমান হয়ে যায় তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি, এটি নিশ্চিত। দেখি উভয় পক্ষে যদি আমরা লন দিই তাহলে কি হবে, লন a টু দি পাওয়ার h ইকুয়াল টু লন e টু দি পাওয়ার h লন a। আমরা লগারিদমের বিধি অনুযায়ী আমার এই সামনে চলে আসবে, h লন a হবে ইকুয়াল টু, এটি একই কথা, h লন a লন e। আমরা জানি লন e এর মান 1। কেমন করে আমরা লন কাকে নাম দিচ্ছি, যে লগারিদমের ভিত্তি ই তাকে আমরা লন বলছি, এই অংশটিকে আমরা লন বলি, তাহলে লন ই বলছি এটিকে, এটি লন চিহ্ন দিয়ে এটি ই বলছি। তারপরে আমরা জানি ভিত্তি এবং সংখ্যাটা যদি একই হয়ে যায় সেটার মান 1 হয়, বিধায় লন ই ইকুয়াল টু 1, এটি নিশ্চিত। তাহলে এটির মান 1, এটিকে যদি আমি রিমুভ করে দেই h লন এ, তাহলে আমরা এখান থেকে দিতে পারি, অর্থাৎ এটাই সমান এটি, খুব সহজে আমরা মনে রাখতে পারি। তাহলে তোমরা যদি এখন মনে রাখতে চাও e টু দি পাওয়ার x সিরিজ, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে অলরেডি, মানতেই হবে। এবার আমরা বলবো e টু দি পাওয়ার h লন a, x এর জায়গাতে শুধু h লন a দেব, আমাদের সিরিজটা লেখা হয়ে যাবে। দেখি আমরা চলে যাই কি জায়গাতে, লিমিট h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x বাই h আমরা এখানে দিতে পারি ইচ্ছা করলে। a টু দি পাওয়ার h এর সিরিজ আমরা বসাবো এটা,
আমরা সাইডে নোট দিতে পারবো ইচ্ছা করলে যে এটি সমান লিখবো এটি, অথবা একটি লাইন লিখে দেবো এখানে যে এটি টু পাওয়ার এইচকে আমরা রিপ্লেস করবো এটি টু পাওয়ার এইচ হলো 1 দিয়ে। তাহলে ওই সিরিজটা আমরা বসাই। এটিকে আমরা এখন মনে করবো এটি আমার ইটি টু পাওয়ার এক্স। ইটি টু পাওয়ার এক্স যদি হয় তাহলে ফর্মুলা আমার কি হবে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এইচ লন এ হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইচ লন এ হোল কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ইত্যাদি। লাস্টে একটি -1 আছে, আমাদের -1 দিলাম। তোমাদের বইয়ে দেখবে, প্রায় বইয়ে দেখবে এই সিরিজগুলো কি এভাবে লেখা আছে 1 প্লাস এইচ বাই ফ্যাক্টোরিয়াল 1 লন এ এইভাবে, প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 লন এ হোল স্কোয়ার ইত্যাদি এইভাবে লেখা থাকতে পারে। ঘাবড়ানোর কোনো কারণ নেই, সেম জিনিস। তাহলে আমরা তৈরি করছি ওখান থেকে, ওরা এবার ফর্মুলাটি ভাবে লিখছে। তাহলে এখানে চাইতে আমার মনে হয় যে এটি মনে রাখা সহজ। যদি সুবিধা এটা মনে হয় এটি গ্রহণ করবে, আর যদি মনে করো যে না এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে আপত্তি নেই, তাহলে সেখান থেকে আমরা এটা করতে পারি। দেখতে পাচ্ছি ওই পক্ষ থেকে আমাদের এখান থেকে অর্থাৎ -1টি কেটে যাচ্ছে আর কি। এরপরে কি থাকে আর প্রত্যেকের ভিতর থেকে এইচ যদি কমন নিতে হলে এই এইচটাই কেটে যাবে এখানের, আর বাকিগুলোর ভিতরে একটি করে অন্তত এইচ থেকে যাবে, তার মানে বাকিগুলো 0 হয়ে যাবে। শেষ পর্যন্ত আমরা লিমিট বসিয়ে দিলে পাবো কত, এ টু দি পাওয়ার এক্স, এইচ এইচ কেটে দিলাম, একটু শর্টকাটে লিখলাম এ টু দি পাওয়ার এক্স লন এ, এটি আমাদের মূল নিয়মে। তাহলে আমরা বলতে পারছি কি, আমি এটি দেখালাম কি জন্য, যে আমরা বলছি কি যে লিমিট হিসেবে অন্তরজ যে নির্ণয় করতে পারা, সেটি লিমিট হিসেবে দেখো, লিমিটের সাহায্যে আমরা অন্তরজ নির্ণয় করলাম, অর্থাৎ সেটি আমাদের মূল নিয়মে। তাহলে স্পর্শকের যে নতি, অন্তরজের জ্যামিতিক ব্যাখ্যা যেটা, এটি একটি পয়েন্ট আছে তোমাদের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সেটি হলো কি, যে যদি আমরা নতি বা ঢাল স্লোপ, এই ঢালটিকে আমরা লিমিট দিয়ে দেখব কি করে। আমরা এই ফর্মুলাটি তৈরি করলাম একটু আগে, যে মূল নিয়মের ফর্মুলাটি তৈরি করেছি, সেটি কি করে আমরা একটু কল্পনা করি। এটি আমার একটি বক্ররেখা, এটি y ইকুয়াল টু fx। আমরা যে কোনো একটি বিন্দু নিলাম, পি বিন্দুতে আমরা চলমান বিন্দুটি আমরা জানি, তোমরা সঞ্চার পথে দেখে আসছো, সঞ্চার পথ চ্যাপ্টারে, যে আমরা একটি রেখার বক্ররেখা বা সরলরেখা কোনো এক নির্দিষ্ট বিন্দুতে আমরা একটা বিন্দু চলমান হিসাবে xy নিতে পারি। এখানে x এর মান যে কোনো হতে পারে। তাহলে এরই খুব নিকটবর্তী একটি বিন্দু, কিন্তু আমি দেখাচ্ছি দূরে, যেটি লিখার সুবিধার্থে x প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই, এটি আমাদের কল্পনা। এই বিন্দুতে যদি বিন্দু x হয় তাহলে এই বিন্দুতে কিছু চেঞ্জ হবে, ঠিক একইভাবে ওয়াই স্থানাঙ্ক যদি ওয়াই হয় তাহলে এরকম কিছু চেঞ্জ হবে, এটা আমাদের কল্পনা, এটা আমাদের মেনে নিচ্ছি। তাহলে এখানে আমাদের একটি ঘটনা ঘটবে, সেটা হলো যে যদি আমরা পি কিউ ছেদক হিসেবে যদি আমরা এই কাজ করে দিই, তাহলে এটি এই কিউ বিন্দুতে পি বিন্দুতে আমরা একটি স্পর্শক অঙ্কন করতে চাই। আর এই অন্তরীকরণ করাই মানে হচ্ছে ওই বক্ররেখার কোন বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করব, স্পর্শকটি এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করবে সেটি হবে তার ওই বক্ররেখাটির ঢাল হবে। এই তো আমাদের চেষ্টা। আমরা দেখি এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মানটি, আমরা যদি এখন এটিকে অন্য মান দেই, তারপর দিলাম এটি আমরা হাই মান দিলাম। আমরা এখন পি বিন্দুতে স্পর্শক চাই। পি বিন্দুতে স্পর্শক যদি আমরা অঙ্কন করি তাহলে সেটি কি শর্তে একটি স্পর্শক হবে সেটা আমরা একটু চেষ্টা করে দেখব। ধরে নিলাম যে পি বিন্দুতে আমার স্পর্শক অঙ্কন, এটি আমার স্পর্শক পি বিন্দুতে। তাহলে পি বিন্দুতে পিটি আমার একটি স্পর্শক এবং পি কিউ ছেদক এটি আমার এই অবস্থান যদি করে তাহলে এটি আমার থেটা হয়ে যাবে। এখন আমরা একটু কাজ করতে পারি, আরো এরকম ভাবে একটা অক্ষের সমান্তরাল একটা কল্পনা করতে পারি আমরা, অর্থাৎ পরিমাণটি আমরা যখন বলছি যে এ পরিমাণ এক্স, তাহলে এই পরিমাণটাকে আমরা যদি এ বিন্দুটিকে আমরা এক্স প্লাস ডেল এক্স বলছি, তাহলে নিশ্চয়ই এটিকে আমরা ডেল এক্স বলতে পারবি এই অংশটুকুকে।
ঠিক একই কথা, এটি আমার ওয়াই পরিমাণ, তাহলে এখান থেকে বর্ধিত অংশের নাম হলো আমরা দিলাম ডেল ওয়াই, এই অংশটা। তাহলে এখানে আমরা যে কোনো মান দিতে পারি, আর দিতে পারি, এখানে এস দিতে পারি। তাহলে নিশ্চিত এই কোণটিও আমাদের ফাই হবে, কারণ দুটি সরলরেখা, একটি ছেদক, এরা একান্তর কোণ হিসেবে। তাহলে আমরা এখান থেকে যদি তৈরি করি যে এই পিকিউ ছেদকের ঢাল আমার কত হবে, তাহলে ছেদক পিকিউ এর ঢাল আমরা চাই, ঢালটি কত হবে, ট্যান ফাই। ট্যানের অনুপাত আমরা কি জানি, ত্রিকোণমিতিক অনুপাতে জানি, লম্ব বাই ভূমি, ডেল ওয়াই বাই ডেল এক্স। এবং আমরা আরেকটা জিনিস জানি, জ্যামিতি থেকে শিখেছি, দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল কি শিখেছি আমরা, কোটির ভুজের অন্তর। তাহলে কোটির অন্তর কোটি আমার ওয়াই প্লাস ইকুয়াল টু ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ডেল ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স। আমরা কোটির অন্তর করেছি দুই বিন্দুর, পি এবং কিউ বিন্দুর। এটি আমার কিউ বিন্দু, এটি এখানে আমাদের কিউ বিন্দু, এটি আমার আর দরকার হয় না, কিউ আর কিউ, এটি আমাদের কিউ, এটি কিউ দিলে আমাদের আর দরকার হবে না। যাই হোক, তাহলে এখন আমরা লিখতে পারি কি, যে এই পি কিউ বিন্দুগামী সরলরেখার ঢাল, সেই সরলরেখাটি এক্স অক্ষের সাথে ফাই কোণ তৈরি করেছে, তার নাম দিয়েছি ট্যান ফাই। তাহলে ট্যান ফাই ইকুয়াল টু আমরা এখানে এখন এম নাম দিতে পারি, কারণ আমরা ঢালকে এম দিয়ে প্রকাশ করেছি সরলরেখার ভিতরে। তাহলে ট্যান ফাই ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স, লম্ব বাই ভূমি ইকুয়াল টু দুই বিন্দুর কোটির অন্তর বাই ভুজের অন্তর। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, এদিক থেকে আমরা এদিক বিয়োগ করবো, কিছু যা আসে না, বিয়োগ করা যাবে। এদিক থেকে এক্স থেকে এটা বিয়োগ, ওয়াই থেকে এটা বিয়োগ করলে একই রেজাল্ট দেবে। তাহলে শেষ পর্যন্ত কি পাবো, এখান থেকে ওয়াই বাই এখানে আমরা একটা জিনিস একটু কাজ করতে চাই, সেটি হলো একটু চেঞ্জ করতে চাই, সেটা হলো আমাদের এখানে একটু এই মানটি আমরা একটু চেঞ্জ করব। সেটি হলো আমরা বলছিলাম কি ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশনটি আমাদের, অর্থাৎ এটি আমাদের ওয়াই ইকুয়াল টু এফ এক্স ছিল, এটি ওয়াই ইকুয়াল টু এফ এক্স। আমরা এখন বলছি কি যে ওয়াই এর এক্স এর কিছু পরিবর্তন, সামান্য চেঞ্জ নিয়েছি আমরা, এক্স কে চেঞ্জ করে বলেছি কি এক্স প্লাস ডেল এক্স। তাহলে নিশ্চিত ওয়াইও চেঞ্জ হয়ে যাবে, ওয়াই প্লাস ডেল ওয়াই হবে, এই তো আমাদের কথা। তাহলে এক্স যদি চেঞ্জ হয় তাহলে এরকম, তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু কি এফ অফ এক্স, তাহলে ওয়াই কে আমরা চেঞ্জ করে দিই, তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই ইকুয়াল টু হবে আমাদের এফ অফ এক্স প্লাস ডেল এক্স। আমরা যদি এই দুটি থেকে এখানে বিয়োগ করি তাহলে আমরা এরকম জিনিস পাবো, অর্থাৎ ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই, তাহলে আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স পাবো। এবং এই বিয়োগটি যদি আমরা করি এখান থেকে, এদের থেকে এটা বিয়োগ করে দিই, অর্থাৎ এটিকে যদি আমরা 1 নাম্বার দিই, এটিকে আমরা 2 নাম্বার দিই, তাহলে আমরা আসলে এখানে আমরা কি লিখছিলাম, ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স। এটি আমাদের জিনিস অ্যাকচুয়ালি, এটা এর রেজাল্টে আমাদের আসলে কি দিবে, আমরা এখানে চলে যাই, ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই, 2 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স পাবো, এরকম জিনিস পাবো আমরা। তাহলে এখানে আমরা এই কাজটি করতে পারি, তাহলে এর রেজাল্টে আমরা কি পাবো, আমরা এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই, এটা কেটে যাচ্ছে, আমাদের ডেল এক্স দেখতে পাচ্ছি, এটি আমাদের টিকবে শেষ পর্যন্ত। অর্থাৎ আমরা এই ডেল ও এর রেজাল্ট আমরা পাচ্ছি আসলে এরকম, এখান থেকে বিয়োগ করলে পাবো আমরা, এটাতে বিয়োগ করলেই এটি পাবো। আচ্ছা, তাহলে আমরা এখন যে কেসটি পেলাম সেটি হলো কি, তাহলে পেলাম আমরা অতএব ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু পেলাম এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই ডেল এক্স। এখন আমরা এটি চাই না, আমরা চাই স্পর্শকের
আমরা স্পর্শকের নতি হিসেবে অর্থাৎ এই বিন্দুতে পি বিন্দুতে আমরা অন্তরীকরণ চাই, সেটি কেমন অন্তরীকরণ হবে? পি বিন্দুতে স্পর্শকের যে ঢাল হবে সেই ঢালটি এই অন্তরজে আমরা ব্যাখ্যা করছি। তাহলে পি বিন্দুতে যে ঢালই আমরা পাবো সেটি হবে পি বিন্দুতে ওই ফাংশনটির অন্তরীকরণ অর্থাৎ এর অন্তরীকরণ, সেটিকে আমরা নাম দেব। তাহলে এখন দেখতে পাচ্ছি এটি আমরা পেয়েছি। এখন ভালো করে খেয়াল করে তোমরা দেখতে পারবে এখানে আমরা ডেল এক্স কে এক্স এর পরিবর্তন ধরে আমরা বিন্দুটি পেয়েছি কিউ এক্স প্লাস ডেল এক্স। এখন আমরা যদি এখানে দেখি পি কিউ কিন্তু একটি ছেদক, কিন্তু পি বিন্দুতে পিটি স্পর্শক যদি হতে হয় তাহলে কিউ বিন্দু ধীরে ধীরে যদি অগ্রসর হয়ে পি বিন্দুর উপর গিয়ে পড়ে তাহলে এই স্পর্শকটি তৈরি হবে। এটির বিকল্প কোনো কথা নেই। কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করা কিন্তু খুব কঠিন কাজ এবং এটি আমার লিমিটের ধারণা থেকে আসতে হবে এবং লিমিটের সাহায্য না নিলে আমরা স্পর্শক অঙ্কন করতে পারবো না। স্পর্শক অঙ্কন করতে তাহলে কি হবে আমি আবারও দেখাই। ছোট্ট একটি জায়গা খেয়াল করে দেখো, আমি এরকম একটি কথা বলতে চাচ্ছি। এই বিন্দুটি পি এবং কিউ কি এই পি বিন্দুতে স্পর্শক হয়নি নিশ্চিত, এটি এই বক্ররেখাটিকে ছেদ করেছে। কিন্তু আমি যদি পি বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে চাই তাহলে কিউ বিন্দুকে আমি এদিকে কাছে নিয়ে আসবো। কিউ বিন্দুকে কাছে এলে আমার এখনো কিন্তু আমার এটি স্পর্শক হয়নি, ছেদক হয়েছে। কিউ যদি আমার আরো অগ্রসর হয়ে আসে এদিকে তাহলে আবার এরকম আমার এখনো ছেদক হয়ে আসে। পি বিন্দুতে স্পর্শক হতে হলে আমাকে নিশ্চিত কিউ একেবারে পুরোটাই পি এর উপরে যদি গিয়ে পড়ে তাহলে এই রেখাটি ওই বিন্দুতে শুধুমাত্র পি বিন্দুতে একটি বিন্দুতে স্পর্শ করবে। অর্থাৎ কিউ টেন্স টু পি যদি হয় তাহলে পি বিন্দুতে আমার এরকম একটি আমি রেখা পেতে পারি, সেটি আমার স্পর্শক। তাহলে আমার কি করতে হবে? কিউ টেন্স টু পি। তো কিউকে যদি আমরা পি এর কাছে নিয়ে আসতে চাই তাহলে নিশ্চিত যে ডেল এক্স আমরা ধরে নিয়েছি সেই ডেল এক্স যে পরিবর্তনটি খুব ক্ষুদ্র করে দিতে চাই। অর্থাৎ এক্স বিন্দু এবং এক্স প্লাস ডেল এক্স বিন্দু এই বিন্দু দুটির মধ্যে তেমন কোনো পার্থক্য থাকবে না এ দুটি। তার মানে আমার ডেল এক্স কে আমি জিরোর দিকে নিয়ে চলে যাব। তাহলে কি করব? এই ডেল এক্স এই বিন্দু দুটিকে যদি আমরা এক জায়গাতে নিতে চাই তাহলে ডেল এক্স টেন্স টু জিরো, ডেল এক্স এর মানটি খুবই ক্ষুদ্র করে দেবো। অর্থাৎ পরিবর্তনটি খুবই ক্ষুদ্র করলেই এক পর্যায়ে এটি কিন্তু আমাদের স্পর্শক হয়ে দাঁড়াবে। তাহলে সেই কথাটি আমরা বলতে চাচ্ছি। তাহলে ডেল এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে ওই পক্ষে আমরা লিমিট দেবো। লিমিট del x tends to 0, del y by del x equal to limit del x tends to 0 f of x plus del x minus f of x by del x। এই তো আমার লিমিটের সাহায্যে আমাদের এই অন্তরীকরণ ব্যাখ্যা। এই জিনিসটিকে আমরা এখন আমাদের গণিতবিদরা পণ্ডিতেরা এই জিনিসটির নাম দিয়েছে dy বাই ডিএক্স ইকুয়াল টু এটুকের নাম দিয়েছে। তার মানে এই অংশটুকু আমরা dy বাই ডিএক্স বলতে পারি। তাহলে dy বাই ডিএক্স ইকুয়াল টু কি লিখবো শেষ পর্যন্ত? লিমিট ডেল এক্স টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স বাই ডেল এক্স। এখন লিখার সুবিধাতে কোনো কোনো গণিতবিদ বা পরবর্তীতে আবার এই চিহ্নটি আমাদের চলে আসছে, সেটি হলো ডেল এক্স এর জায়গাতে আমরা রিপ্লেস করে দেব এইচ দিয়ে। তার মানে শেষ পর্যন্ত আমরা লিখব ডিডিএক্স ওয়াই। ওয়াইয়ের আমরা কোন এক নির্দিষ্ট বিন্দুতে স্পর্শককে ব্যাখ্যা করছি এবং লিমিটের সাহায্যে। লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h। এই তো এটি আমাদের এটি ddx অথবা আমরা প্রচলিত বলে ফেলি dy by dx, নো প্রবলেম। একই রকম কথা আমরা প্রকাশ করি, এটিকে আমরা বিভিন্ন চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে স্পর্শকের যে নতি, তাহলে আমরা এখন একটু সিদ্ধান্তে যেতে চাই। আমরা এখানে বলেছিলাম কি যে ট্যান ফাই ইকুয়াল টু আমাদের এই মানটি ছিল, এই মানটি কিন্তু আমাদের ছিল এর আগে আমরা বলেছি ট্যান ফাই। এবার ডেল এক্স টেন্স টু যদি 0 হয় তাহলে আমার অ্যাঙ্গেল ট্যান যে ফাই বলছিলাম আমরা, এই ট্যান ফাইটি কিন্তু আমার ট্যান থেটার দিকে চলে যাবে। অর্থাৎ আমার স্পর্শক হতে হলে এই রেখাটি ধীরে ধীরে এটার সাথে গিয়ে মিলে যাবে, তার মানে ফাই হয়ে যাবে থেটা। তার মানে
এটির নাম হয়ে যাবে tan theta ইকুয়াল টু m ইকুয়াল টু, তাহলে আমরা নতিকে আমরা প্রকাশ করছি কি দিয়ে? লিমিট দিয়ে। একই জিনিস, একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে কোনো ফাংশনের যেটা আমাদের ঢাল সেটিকে আমরা ডেরিভেটিভ করে কিন্তু তার ঢাল বের করতে পারি। যেমন খুব সংক্ষিপ্ত আকারে আমরা বলি কি y ইকুয়াল টু এক্স, এ রেখার ঢাল কত? সরাসরি আমরা যদি সরলরেখা থেকে হিসাব করি এ রেখার ঢাল কত আমরা জানি y ইকুয়াল টু mx, সেখান থেকে m এর মান 1, তার মানে এখানে আমরা ঢাল পাবো 1। এখন আমরা বলছি কি অন্তরীকরণের মধ্যে dy বাই dx, আমরা জানি এটি x কে ডেরিভেটিভ করে 1, দিস ইজ 1। তাহলে এটা আমরা যে লিমিট ফর্মুলা আছে সেই লিমিট ফর্মুলাতে সরাসরি ওখানে প্রয়োগ করে দিয়ে আমরা প্রমাণ দিতে পারবো, তাহলে এগুলো সম্ভব। তারপরে ফাংশন স্থানীয় চরম বিন্দু নির্ণয় করতে পারবে, অর্থাৎ স্থানীয় চরম বিন্দু নির্ণয় করা। তোমরা দেখেছো ম্যাক্সিমাম মিনিমার ভিতরে দেখেছো, আমাদের ম্যাডাম করিয়েছে যে কোন এক বিন্দুতে যদি একটি ফাংশনের আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পেতে চাই, তাহলে সেই জায়গাগুলোতে আমাদের যেভাবে ডিএক্স এর মান তোমরা 0 লিখেছো, দেখো খেয়াল করে দেখো ওই জিনিসটি। আসলে আমরা একটি ফাংশন, যে ফাংশনের কোন বিন্দুতে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যাবে সেক্ষেত্রে এই কথাটি কার্যকর হবে। অর্থাৎ আমরা একটি ফাংশনের কথা ভাবছি, ফাংশনটি আমাদের এরকম, তাহলে এই জায়গাতে সবচেয়ে ছোট মান দেখতে পাচ্ছি, এই জায়গাতে বড় মান কার সাপেক্ষে? এর দুটির সাপেক্ষে। আবার দেখা যাচ্ছে যে এক্ষেত্রে আমি যদি এটিকে এই কাজ করে দেই, যদি এইরকম করে দেই, তাহলে এখানে এই বিন্দুর সাপেক্ষে এ মানটি ছোট, এটির সাপেক্ষে এটি ছোট। এবার যদি আমরা এই বলি এটির সাপেক্ষে এই বিন্দুর সাপেক্ষে এটি ছোট, এর সাপেক্ষে এটি বড়। এখন দেখা যাচ্ছে কি যে যদি আমার ফাংশনটি এরকম হয়, এই দুই বিন্দুর ক্ষেত্রে এ মানটি ছোট, আবার এই দুই বিন্দুর ক্ষেত্রে এ মানটি বড়, কিন্তু এই দুই বিন্দুর ক্ষেত্রে যে মানটি ছোট মানটি এখানে বড় মানের চাইতে বড়। তার মানে এটা বলছে কি স্থানীয় চরম নিকটবর্তী কাছাকাছি বিন্দুর সাথে তুলনা করতে হবে। সেক্ষেত্রে তোমরা দেখেছো কি এখানে যে এই বিন্দুতে কি করেছো তোমরা এফ ড্যাশ এক্স, কিংবা এটাকে ওয়ান একবার ডেরিভেটিভ বুঝি ওয়াই ড্যাশ বলি, ডিওয়াই বাই ডিএক্স বলি, ইত্যাদি ইত্যাদি। এ মানটিকে 0 ধরেছো তোমরা। কেন ধরেছো 0? তাহলে মিনিমাম বা ম্যাক্সিমাম মান পেতে হলে খেয়াল করে দেখো, এটি আমাদের বটম বিন্দু, এই সবচেয়ে নিচের বিন্দু। এই বিন্দুটিতে যদি আমরা মান পেতে চাই সর্বনিম্ন, তাহলে নিশ্চিত ওই বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে সেটি কিন্তু এক্সকে সমান্তরাল হয়ে যাবে, হতেই হবে। এক্সকে সমান্তরাল না হলে আমরা একেবারে এই বটম বিন্দু পাবো না, এবং ঠিক একইভাবে টপের বিন্দু আমরা পাবো না। এক্সকে সমান্তরাল না হওয়া পর্যন্ত আমরা যদি কল্পনা করি এরকম জায়গাতে, যদি আমরা কল্পনা করি তাহলে আমার স্পর্শক এরকম হয়ে যাবে, সেটি এক্সকে সমান্তরাল হবে না। তাহলে সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু যদি আমরা পেতে চাই, তাহলে ঢালের মান অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স এর মান, এফ ড্যাশ এক্স এর মান নিশ্চিত 0 হতে হবে। কেন 0 হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। স্পর্শকটি এক্সকে সমান্তরাল কোন কোণ তৈরি করেনি এক্সকের সাথে। আমরা একটু আগে দেখছিলাম ঢালটাকে কি বলতে বললাম, আমরা ডিওয়াই বাই ডিএক্স বলে কি বলছিলাম, যে কোন বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে স্পর্শকটি এক্সকের সাথে যে কোণ তৈরি করে সেটি হবে ওই বিন্দুতে ওই রেখার ঢাল। তাহলে এই বিন্দুতে রেখার ঢাল কত হবে? 0 হয়ে যাবে যদি সেটি এক্সকে সমান্তরাল হয়ে যায়, অর্থাৎ এক্সকের সাথে সে কোনো কোণ তৈরি করে না। তাহলে একই কথা, টপ বিন্দুতে যদি আমরা চাই, আমরা এখানে যদি চাই, তাহলে আমার সাপোজ আমি এই বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করি তাহলে এটি এরকম হবে, কিন্তু আমি যদি এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করি সেটি এক্সকে সমান্তরাল হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম বা মিনিমাম বিন্দুর জন্য আমার প্রথম শর্ত হলো কি, একবার ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়ে যাবে। 0 বসিয়ে সেখান থেকে চলকের যে মানগুলো আমরা পাবো সেই চলক মানগুলোই তার কাছাকাছি মান। যেমন দুটি মান পাবো মিনিমাম, দুটি মান পেলে এটি পেলাম, কিংবা আমরা যদি আরো মান পাই এটি, তাহলে আমাদের দেখতে পাবো যে আমরা যে কোন মানটি সবচেয়ে ছোট এবং কোন মানটি বড়, এবং এটা হবে নিকটবর্তী। এখন এরকম সমস্যা তোমরা সমাধান করেছো চরম মান সংক্রান্ত, অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমা। তোমরা আশা করি তোমরা এগুলো
দেখেছো, এবং ওখানে কোনো সমস্যা থাকার কথা নয়। এখন তারপরে যদি থাকে তোমরা দেখবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের কোথায় কোনো সমস্যা ছিল না। এখন একটা জিনিস আমরা লিমিটের প্রথম অধ্যায়ে আমরা দেখেছিলাম কিছু কথা, আমি গিয়ে পরে সময়ের অভাবে ক্লিয়ার করতে পারিনি। যেমন এখানে দেখেছিলাম যে এল হসপিটাল বলে একটা আমাদের গণিতবিদ আছে, এল হসপিটালের রুল, হসপিটাল অরিজিনালি হসপিটাল বানান, আবার বাংলাতে অনেক সময় লো পিতাল বলা হয়, লো পিতাল। তাহলে এ লো পিতালের একটি থিওরি ছিল, সেটি হলো বিশেষ করে লিমিটের প্রবলেম সলভ করতে গিয়ে এখানে লোপিতাল বলছে যে এফ এক্স এবং জি এক্স নামের যদি দুটি ফাংশন থাকে, এখানে আমাদের দুটি ফাংশন থাকা লাগবে, এবং সেই ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে এফ এক্স ইকুয়াল টু জি এক্স ইকুয়াল টু যদি 0 হয়, এবং এরা যদি মূলদীয় আকারে থাকে, কেমন আকারে থাকবে, এফ এক্স বাই জি এক্স এই আকারে যদি থাকে, লিমিট থাকবে আমাদের এক্স টেন্ডস টু 0, এরকম যদি হয় তাহলে এ মানটি শেষ পর্যন্ত কি হবে, এক্স এর মান 0 বসিয়ে দিলে কেমন হবে, 0/0। এবং আরো বলছে কি, যদি তার ডেরিভেটিভ বহাল থাকে, বিদ্যমান থাকে, সাপোজ এরকম ক্রমান্বয়েরই এর দুটি মান যদি, অর্থাৎ একবার ডেরিভেটিভ করে ওই বিন্দুতে যদি মান পাওয়া যায়, তাহলে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ডেরিভেটিভ করলে ওই বিন্দুতে মান কেন পাওয়া যাবে না। সবাই দেখি, আমরা যদি লন এক্স কে আমরা ডেরিভেটিভ করি, তাহলে তোমাদের মনে আছে অবশ্যই লন এক্স কে ডেরিভেটিভ করলে 1/x পাবো। এখন লিমিটটা যদি আমার এরকম থাকতো, লিমিট এক্স টেন্ডস টু 0 লন এক্স, তাহলে আমরা ডেরিভেটিভ যদি করি তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 1/x, এক্স এর মান 0 বসলে সেটি আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে এরকম ফাংশন হওয়া যাবে না। ফাংশন হতে হবে কি, তার ফার্স্ট ডেরিভেটিভ বিদ্যমান থাকবে, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ যদি আমরা বের করি, বের করার পর ওখানে যদি লিমিট আমরা বসায় দিই তাহলে বিদ্যমান থাকবে। সাপোজ এটি আমাদের এরকম, যদি ফার্স্ট ডেরিভেটিভ বিদ্যমান থাকবে, অর্থাৎ দুটো বিদ্যমান থাকবে, এ দুটোই এরা হবে বিদ্যমান থাকবে, তাহলে একটি শর্ত গেল এরকম, 2 নাম্বার শর্ত আমার হলো এরকম, এরা বিদ্যমান হবে। 3 নাম্বার কিংবা ফার্স্ট 1 নাম্বারই ছিল আমাদের, সেটি ছিল কি, টেলর ধারায় বিস্তারযোগ্য। টেলর ধারায় বিস্তারযোগ্য, ওই যে দুই ফাংশন দুটি থাকবে, এরা টেলর ধারায় বিস্তারযোগ্য হবে। এ কথা বলেছিলাম তোমাদের যে এটি তোমাদের আপাতত বুঝতে পারছি না, এবং আমি কিছুটা হলেও পাশ কাটিয়ে গেছিলাম, আজকে আবার সুযোগ এসেছে, একটু দেখি টেলর ধারাটা কি। আমরা তার আগে একটু কথা বলে ফেলি, সেটি হলো ম্যাকলরিনের সাথে তোমাদের পরিচয় ঘটিয়ে দিয়েছি। ম্যাকলরিন কি বলছে যে কোন একটি ফাংশনকে এভাবে তার ঊর্ধ্বঘাতে প্রকাশ করা যায়, এই তো চললো আমাদের, অর্থাৎ যে সমস্ত ফাংশনকে তার চলকের ঊর্ধ্ব সূচকে প্রকাশ করা যায় সেই সমস্ত ফাংশনগুলিতে ম্যাকলরিন প্রয়োগ করা যায়, এটা তোমরা দেখিয়ে আসছো। তাহলে ম্যাকলরিন প্রয়োগ করলে আমরা কি বলবো, এখানে মূলত আসলে এক্স ইকুয়াল টু বিন্দু ম্যাকলরিনের ধারণাটি, টেলর বলছে কি যে এক্স ইকুয়াল টু শুধুমাত্র 0 বিন্দুতে নয়, যে কোনো বিন্দুতে এটি বিস্তার করা সম্ভব। তাহলে টেলরের ধারাটি কেমন হচ্ছে, টেলর বলছে এই কথা, টেলর বলছে যে এফ এক্স কে এইভাবে লেখা যাবে, এফ এক্স ইকুয়াল টু এফ অফ এ, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, অর্থাৎ নো 0 দরকার নেই, এক্স ইকুয়াল টু যে কোনো বিন্দুতে টেলর এটিকে বিস্তার করছে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কি লেখা যাবে, এফ অফ এ প্লাস এক্স মাইনাস এ বাই ফ্যাক্টোরিয়াল 1 এফ ড্যাশ এ।
প্লাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এফ ডাবল ড্যাশ এ ইত্যাদি ইত্যাদি এভাবে চলে যাচ্ছে। তাহলে এখন একটা মজার ঘটনা, আমরা যদি এক্স ইকুয়াল টু 0 বসাই, ওই ধারাতে এক্স এর মান যদি 0 বসাই, অর্থাৎ বিন্দুটি যদি আমরা 0 বসাই, এক্স এর মান এ, এক্স এর মান 0, আমরা এক্স এর মান যদি এ জায়গাতে 0 বসাই তাহলে কি দাঁড়াবে? এফ অফ 0 এর মান 0, এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 এফ ড্যাশ 0 ইত্যাদি ইত্যাদি। এইটি ছিল আমাদের টেলর ধারা। অর্থাৎ ম্যাকলরিন বলছে যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এটি সম্ভব, এবং টেলর বলছে এক্স ইকুয়াল টু 0 নয়, ওই সমস্ত ফাংশনগুলিকে এক্স এর মান যে কোনো মানের জন্যই তাকে বিস্তার করা সম্ভব। এটি ছিল আমাদের টেলর ধারা। এক্স ইকুয়াল টু যে কোনো বিন্দুতে, এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে, 1 2 3 ইত্যাদি যে কোনো বিন্দুতে ওই ফাংশনকে বিস্তার করা যাবে। অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স কে আমরা যদি বিস্তার করি তাহলে আমরা কোন বিন্দুতে চাই? এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে একটা কথার কথা যদি হয় তাহলে আমরা এই জায়গাতে কি লিখবো? এফ অফ 2 বের করবো। এক্স এর জায়গাতে আমরা লিখবো এক্স মাইনাস, এখানে 2 লিখবো, এক্স থাকবে 2, এটি 2 ইত্যাদি ইত্যাদি। তাহলে সেক্ষেত্রে আমাদের এটি ছিল আমাদের টেলর ধারা। তাহলে এই এল হসপিটালের থিওরিতে আমরা যেটা বলছিলাম যে এল হসপিটালের থিওরি, এল হসপিটালের থিওরিতে আমরা এই প্রসঙ্গগুলো পেয়েছিলাম। কি হবে? দুটো মানে 0 হবে, তাহলে শেষ পর্যন্ত ফাংশনটি কেমন দাঁড়াবে? আবার 0/0 আকার। অর্থাৎ এমন একটি এক্সাম্পল এখনই দিচ্ছি একটি। দ্বিতীয় নম্বরে কি ছিল? ওয়াই বিন্দুতে অর্থাৎ 0 বিন্দুতে ফাংশনটির ফার্স্ট ডেরিভেটিভের মান পেতে হবে, অথবা যে কোনো প্রকার বা যে কোনো সংখ্যক অন্তরীকরণের মান পেতে হবে। অর্থাৎ একবারে আমরা রেজাল্ট নাও পেতে পারি, পরবর্তী আবার ডেরিভেটিভ করতে পারি, এবং টেলর ধারা সেটি বিস্তারযোগ্য হবে। এই 3টি শর্ত পূরণ করলে তাহলে সেই প্রবলেমটিতে আমরা এল হসপিটাল ফর্মুলা প্রয়োগ করতে পারবো। এটি আরো একটি সুযোগ আছে আমাদের, সেটি হলো সেটি যদি ইনফিনিটি বাই ইনফিনিটি হয় আকারটি, অর্থাৎ ফাংশনটি যদি আমার প্রবলেমে যদি আমরা চলকের মান বসিয়ে দিয়ে যদি 0/0 ছাড়া ইনফিনিটি বাই ইনফিনিটি পাই, তাও কিন্তু এটা সম্ভব। অর্থাৎ ইনফিনিটি বাই ইনফিনিটিকে আবার 0/0 আকার করা যায় বিধায় এই সুযোগটি দুটি ক্ষেত্রে সম্ভব এটি, অর্থাৎ ইনফিনিটি বাই ইনফিনিটি আকারে ওইটি নেওয়া যায়। তো এখান থেকে আমাদের তাহলে আমরা একটু কি বললাম, তাহলে টেলর ধারা নিশ্চয়ই তোমরা বুঝেছো যে টেলর ধারাটি কোনো ব্যাপার না, কিছুই না। টেলরের ধারাটির একটি বিশেষ ফর্ম হলো ম্যাকলরিনের ধারা। এ হলো আসল কথাটা। আসলে টেলর আংশিক টেলর ম্যাকলরিন কিন্তু চালাকি করে টেলরের ওই জায়গাতে বিন্দুটিকে ফিক্সড করে দিয়ে 0 ফিক্সড করে দিয়ে একটি নতুন ফর্মুলা তৈরি করেছে। এই টেলরের ধারারই বিশেষ রূপই হলো ম্যাকলরিনের ধারা। তাহলে এটি আমাদের আশা করি বুঝেছো। এবং আমরা এখানে একটি প্রবলেম দেখব যে এই প্রবলেমগুলি তোমরা লপিতালের সাহায্যে সলভ করতে পারো। লপিতালের সাহায্যে সলভ করতে আমাদের দ্রুত সলভ করা যায়। যেমন আমরা একটু দেখি, লিমিট x টেন্ডস টু 0 cos 2x মাইনাস cos 3x বাই x স্কয়ার। সাপোজ দিলাম এটি x এর মান 0 বসালে কি হয়? এটি 0 0 হয়ে যায়, কারণ 1 1 0, তাহলে 0/0 এটি আমার 0/0 আকার। এটি যদি এই পথে যদি বুঝতে না পারো তাহলে আমরা সরাসরি অন্য পথে অঙ্ক করতে পারি। কিভাবে করতে পারি? এখান থেকে সরাসরি আমরা cos c মাইনাস cos d এর ফর্মুলা প্রয়োগ করতে পারি। কেমন? তার মানে আমরা দুটি পদ্ধতিতে যেতে চাই। লিমিট x টেন্ডস টু 0 cos c মাইনাস cos d 2 sin c প্লাস d, তাহলে 5x বাই 2 আর sin d মাইনাস c, তো sin x বাই 2। নিশ্চিত বুঝেছো? cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই 2 আর sin d মাইনাস c হয়। একটি ফর্মুলা উল্টা হয়, আমরা এর আগে দেখেছি, সংযুক্ত করে ত্রিকোণমিতি অনুপাতে এটা নিয়ে ব্যাপক কথাবার্তা হয়েছিল। তাহলে এটি আমাদের হবে ডিভাইডেড বাই
এক্স স্কোয়ার। এখন আমরা যে কাজটি করতে চাই, লিমিট এক্স টেন্ডস টু 0, 2 আমাদের আসে পুঁজি থাক সাইন 5x/2 ডিভাইডেড বাই 5x/2। আবার লিমিট আমরা আরেকটি দিতে পারি এখানে, লিমিট এক্স টেন্ডস টু 0। এখানে আমরা এগে বলেছিলাম যে এই ক্ষেত্রে যে থেটাটি যা হবে সেটিকে লিমিট দিলে সবচেয়ে, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি 5x/2 টেন্ডস টু 0। আবার এখানে লিখতে পারি কত, x/2 টেন্ডস টু 0, তাহলে সাইন x/2 x/2 এটি আমরা লিখলাম। এখন ইচ্ছে মতো তো লিখতে পারবো না, তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে কোন অংশটি আমাদের লেখা বেশি হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করতে, এখানে আমার 2 ছিল, তাহলে এই 2টি অন্তত উল্টে যাবে, একটি ব্যালেন্স হবে। 5x ছিল না, x ছিল এক্স স্কোয়ার ছিল, একটি এক্স, এখানে একটি এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে আমার 5 লেখা বেশি হয়ে গেছে। আমি যদি এখানে 5 করে দিই, উপরে দিলাম 5, তাহলে 5 এই 5-এর সাথে ব্যালেন্স হয়ে গেছে। অথবা এখানে দিতে পাবো, আমি এখানে দিতে পারি ইচ্ছা করলে, এখানে 5 দিলাম, তাহলে এখানে 5 আমার ব্যালেন্স হয়ে গেছে এখানে, আর এই 2 আমার সামনে আছে, তাহলে এটি শেষ। এখানে আমার এখন ঝামেলা, এখানে আমি কি করেছি, তাহলে এখানে এক্স দিয়ে ব্যালেন্স করলাম, এটা এই 2টি বেশি লেখা হয়ে গেছে, এখানে আমি 2 করে দিলাম, তাহলে তো ঝামেলা মিটে যাবে। তাহলে আমরা বলতে চাচ্ছি কি যে এই অংশটির মান 1, এই অংশটির মান 1, তাহলে কি থাকবে 5 ইন্টু ওটা হরে আছে যেহেতু, তো 5/2 আমরা এইভাবে মান বের করতে পারি। শর্টকাটে লিখলাম, আর হয়তো বড় করা যাবে। এবার আমি যদি সরাসরি লোপিতালে চলে যাই, তাহলে কি হবে, আমরা এটা ফর্মুলাটা কি করব, সরাসরি ডেরিভেটিভ করব x টেন্ডস টু 0। তাহলে আমরা বলেছি যে এটিকে আমাদের অন্তরীকরণ করতে হবে, তাহলে কি হবে, cos 2x এর ডেরিভেটিভ কত, মাইনাস sin 2x ইন্টু 2, এই যে 2x কে আমরা x মনে করো তার ডেরিভেটিভ, ঠিক একইভাবে এটি ডেরিভেটিভ করলে কত পাবো, প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে sin 3x ইন্টু 3/2x, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ। এটি নট u/v আকারে নয়, লব আলাদা আলাদা ডেরিভেটিভ হবে, হর আলাদা আলাদা ডেরিভেটিভ হবে। তাহলে এখন আমরা দেখি লিমিট বসিয়ে দিয়ে আবার কি হয়, আবার 0/0 আকার আমরা এখানে আবার দেব 0/0 আকার, বিধায়টি আমরা আবার লোপিতাল ফর্মুলা প্রয়োগ করব, আবার আমরা ডেরিভেটিভ করব লিমিট x টেন্ডস টু 0। ওই জন্য বলছিলাম যে এটি আমাদের যে কোনো সংখ্যক বা ডেরিভেটিভ করতে গিয়ে তার যদি মান বিদ্যমান থাকে, তাহলে আবার ডেরিভেটিভ কত পাবো, তাহলে -2 তো আমার আছে আগে থেকেই, sin 2x এর ডেরিভেটিভ পাবো cos 2x ইন্টু 2, এখান থেকে কত পাবো 3 আছে আমার, তাহলে cos 3x ইন্টু 3 ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে আমরা দেখছি এবার ডেরিভেটিভ আমার শেষ, আবার মান বসাবো, x এর মান 0 বসালে কত হবে, x এর মান 0 বসালে এটি 1 হয়ে যাবে, তাহলে -4 এটি প্লাস 9 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 5/2, যেটা আমরা সরাসরি ত্রিকোণমিতিক ফর্মুলা প্রয়োগ করে 5/2 পেয়েছিলাম, এখানে আমরা লোপিতাল প্রয়োগ করে দিয়ে আমরা তাই পাচ্ছি। তার মানে আমাদের এখানে কি কাজ করলাম, সেটি হলো যে যদি 0/0 আকার কিংবা ∞/∞ আকার যদি দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা একবার ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে সেখানে আবার লিমিটের মান বসিয়ে দেখব, যদি মান পাওয়া যায় তাহলে আমাদের কাজ শেষ হবে। যদি আবার আমার 0/0 আকার হয়, আবার ডেরিভেটিভ করব, আবার তার লিমিটের মান বসাবো, এ প্রক্রিয়া চলবে আমাদের একাধিকবার, কখনো একবারই শেষ হতে পারে, কখনো একাধিকবার আসতে পারে, সে প্রক্রিয়া আমরা চালাতে পারি, সেই দিয়ে আমরা লিমিটের প্রবলেম সলভ করতে পারি। এবং এটি একটি সহজ উপায়। অনেক জটিল অঙ্ক আছে যেগুলোকে বারবার ত্রিকোণমিতিক ফর্মুলা বা অন্য কোনো ফর্মুলা প্রয়োগ করে লিমিটের মান বের করা কষ্টকর, সেক্ষেত্রে এল হসপিটাল বা লোপিতালের ফর্মুলা প্রয়োগ করে সলভ করা তুলনামূলক সহজ হয়, সেই ক্ষেত্রে আমাদের এই কাজটি করতে হবে। তাহলে আমরা দেখলাম মোটামুটি যে প্রায় সমাধানগুলো আমরা এভাবে দিতে পারছি লিমিটের মানের। তারপরে আমরা যে একটি জিনিস দেখছিলাম সেটি হলো লগারিদমিক ফাংশন, আমরা দেখছিলাম এভাবে
আমরা বলেছিলাম কি যে ওয়াই ইকুয়াল টু যদি ইউ টু দি পাওয়ার ভি হয়, ফাংশনটা যদি এরকম আকারে থাকে, অর্থাৎ দিলাম এক্স টু দি পাওয়ার এক্স, সাপোজ এটি, এখানে আমরা দেখছি উভয় কিন্তু এক্স এর যদি ফাংশন হয়, ইউ এবং ভি যদি উভয় এক্স এর ফাংশন হয়, তাহলে এটিকে আমরা ডেরিভেটিভ করে ফর্মুলা তৈরি করেছিলাম। এখান থেকে সরাসরি ডেরিভেটিভ করে লিখেছিলাম। উভয় পক্ষে যদি আমরা লন দেই তারপরে ডেরিভেটিভ করব, তাহলে লন ইউ টু দি পাওয়ার ভি ইকুয়াল টু ভি লন ইউ। এটাকে আমরা ডেরিভেটিভ করে কি বলছিলাম যে আমরা সরাসরি আসলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে 1/y, মনে করছি এটি এক্স, তাহলে লন এক্স হলে 1/x হতো, লন ওয়াই 1/y, যেহেতু এটি এক্স নয় বিধায় যাকে আমরা এক্স ধরে নিয়েছি তার ডেরিভেটিভ dy/dx ইকুয়াল টু, আমরা এদিক ফর্মুলা প্রয়োগ করছি না, যদি না করি এভাবে রেখে দেব, কিংবা ইউ ফর্মুলা প্রয়োগ করব, তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে? অতএব dy/dx ইকুয়াল টু কি দাঁড়ালো? y চলে যাবে ওই পারে, y d/dx ভি লন ইউ। তাহলে শেষ পর্যন্ত আমার দাঁড়াবে dy/dx ইকুয়াল টু y এর মান x টু দি পাওয়ার x বসালাম, d/dx। যদি আমরা এই প্রবলেম সলভ করতে চাই তাহলে ভি এবং ইউ একই কাকতালীয় ভাবে মিলে গেছে x লন x। যদি এমন হতো এটি x টু দি পাওয়ার cos ইনভার্স x, তাহলে এটা আমরা কি লিখতাম? x টু দি পাওয়ার cos ইনভার্স x, cos ইনভার্স x লন x। এটি দুটি ফাংশন আছে এখানে। তাহলে শর্টকাটে যদি আমরা ফর্মুলা প্রয়োগ করতে চাই, এটা আমরা সরাসরি এই ফর্মুলাটিকে লিখবো এইভাবে। এত কিছু লন প্রয়োগ করে দিয়ে আমাদের এখানে আসার দরকার নেই, সরাসরি ফর্মুলা আমরা লিখবো এইভাবে। তাহলে আমরা এখান থেকে একটু চলে যাই। y ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার ভি হলে ফর্মুলাটি আমার দাঁড়াবে dy/dx ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার ভি ddx ভি লন ইউ। এটি আমার শর্টকাটে ফর্মুলা এবং ব্রিফ কোশ্চেনের জন্য খুব এটি কাজে লাগবে। তার মানে এরকম আরো একটি কথা, সেটি হলো কি, আমরা অনেক ফাংশনকে, যে ফাংশনগুলি আমাদের জটিল আকারে থাকে অথবা দুই বা দুইয়ের অধিক ফাংশন থাকে, গুণ আকারে থাকে, সেই ক্ষেত্রে সেই জায়গাগুলোতে আমরা যদি লগারিদম ব্যবহার করি, লন নিই, তাহলে ফাংশনটি সলভ করা অনেক সহজ হয়ে যাবে। যেমন সাপোজ e টু দি পাওয়ার x sin x ডিভাইড বাই 1 প্লাস cos x। এটি নিশ্চিত আমাদের u/v আকারে দেওয়া আছে, কিন্তু আরো একটা জিনিস খেয়াল করে দেখো, উপরে আবার u জটিল ফাংশন হয়ে আসে আরো। যদি এমনটি হতো তাহলে আমাদের u/v ডেরিভেটিভ করে দিলাম, যা হতো হতোই, কিন্তু এখানে আবার sin x দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে? যদি আমরা লন দিই তাহলে কি ঘটনা ঘটবে? m/n আমরা প্রথমে করে দেব, অর্থাৎ আমাদের যদি ওই পক্ষে লন দিই তাহলে কি হবে? লন y ইকুয়াল টু, আমি একবার লিখছি, লন e টু দি পাওয়ার x sin x মাইনাস লন 1 প্লাস cos x। দিস ইজ m/n। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আবার দুইটি ফাংশন হয়ে আছে, এটা আবার ছুটে দিই, লন e টু দি পাওয়ার x প্লাস লন sin x মাইনাস লন 1 প্লাস cos x। এটিকে আমাদের কিছু করার নেই, জাস্ট এটা একটা এক্সাম্পল দেখছি, মানে আরো সহজভাবে থাকতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি কত, x লন ই এর মান 1 প্লাস লন sin x মাইনাস লন 1 প্লাস cos x। এবার আমরা ডেরিভেটিভ করব, 1/y dy/dx ইকুয়াল টু, ডান দিকে ডেরিভেটিভ করে এটা 1, এটি ইত্যাদি ইত্যাদি আমরা ডেরিভেটিভ করতে পারবো। তাহলে এখন সহজ হয়ে গেছে এটা। আবার আর একটি মজার ঘটনা, সেটি হলো কি, লগারিদমের সাহায্যে আমরা অনেক ফাংশনকে ডেরিভেটিভ করতে পারি, সেক্ষেত্রে আমাদের খুব সুবিধা হতে পারে। সাপোজ y ইকুয়াল টু এক্স কিউব, এটিকে আমরা ডেরিভেটিভ করছি কি হবে? dy/dx ইকুয়াল টু লিখছি আমরা 3x স্কোয়ার। আমরা যদি এক কাজ করি, আমরা লগ দিতে চাই, লন y ইকুয়াল টু
লন এক্স কিউব, এটা কি লিখবো আমরা 3 লন এক্স। এখন আমরা ডেরিভেটিভ করতে চাচ্ছি, তাহলে কি লিখবো, অতএব by y dy by dx equal to 3 into ln x এর জন্য 1 by x, আমরা ডেরিভেটিভ করে দিলাম উভয় পক্ষে x এর সাপেক্ষে। অতএব dy by dx equal to y পার করে দিলাম into 3 by x। এবার y এর মান বসিয়ে দিই, তাহলে কত হবে, y এর মান আমাদের x কিউব into 3 by x equal to কত হবে, কেটে দিলে 3x। যদি এটি আমার সময় সাপেক্ষ, তবুও আমরা লগারিদম দিয়ে এই প্রবলেমটিকে সলভ করতে পারছি 3x²। তাহলে লগারিদম ব্যবহার করে আমরা বিভিন্ন এই প্রবলেমগুলি আমরা সলভ করতে পারবো। এখন এই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাগুলি প্রয়োগ করে বিভিন্ন প্রকার যে প্রবলেম সলভ করার কথা বলছিলাম, আমাদের বিভিন্ন উপায় আছে। সেই ক্ষেত্রে আরো একটি ফর্মুলা আমরা দেখছিলাম, যেমন আমাদের ln 1 প্লাস x এর যেটা দেওয়া ছিল, ম্যাকলরেনের যে থিওরিটি আমরা বলছিলাম, সেটি ln 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স ইত্যাদি ইত্যাদি। এটি আমার এটি y ইকুয়াল টু কিংবা fx ইকুয়াল টু যদি ln 1 মাইনাস এক্স হয়, তাহলে ম্যাকলরিনের ধারাতে এটিকে যদি আমরা বিস্তার করি তাহলে কি হতে পারে। তাহলে আমরা ফর্মুলাটা লিখি, fx ইকুয়াল টু ম্যাকলরিন বলছে এরকম x বাই ফ্যাক্টোরিয়াল 1 f ড্যাশ 0 x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 f ডাবল ড্যাশ 0 x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 f ট্রিপল ড্যাশ 0 ইত্যাদি। এটি বলছে ম্যাকলরিন। তাহলে নিশ্চিত আমাদের এই ফাংশনটিকে বারবার ডেরিভেটিভ করতে হবে এবং ডেরিভেটিভ করা ফাংশন x এর মান 0 বসাতে হবে। তাহলে আমরা শুরু করে দেই। তাহলে fx ইকুয়াল টু এটি, তাহলে আমরা লিখব কি, অতএব f ড্যাশ, আচ্ছা f0 আমরা মান বের করে দিই, f0 ইকুয়াল টু পাবো আমরা x এর মান 0 বসালে 1 ln 1 এর মান 0। তাহলে f ড্যাশ x বের করি, f ড্যাশ x বের করলে কত পাবো, 1 বাই 1 মাইনাস এক্স। কারণটা কি, ln x এর ডেরিভেটিভ 1 বাই এক্স, এখানে কিন্তু আমাদের x এর জায়গাতে 1 বাই এক্স আছে। তাহলে কি করতে হয়, আমাদের এই কাজটি করতে হয়, যেটিকে আমরা x ধরে নেই সেটি আবার ডেরিভেটিভ করে গুণ করতে হয়। কখন আমরা মুখোমুখি আমরা মান বসিয়ে দিই, ডেরিভেটিভ করলে কত পাবো আমরা, 1 এর মান 0 আর x এর জন্য 1 মাইনাস 1, তার মানে এটিকে আসলে মাইনাস 1 দিয়ে গুণ হবে। তার মানে শেষ পর্যন্ত এটি আমরা পাবো মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স। এটি আমরা যদি f ড্যাশ 0 এর মান বের করি 0, তাহলে মাইনাস 1 হবে। তাহলে f0 এর মান পেলাম 0, f ড্যাশ মাইনাস 1 পেলাম। এখন আরো প্রক্রিয়া চলবে, 2 বার 3 বার 4 বার ইত্যাদি আমরা ডেরিভেটিভ করব। এখন একটি আমাদের সুযোগ নিতে হবে, সেটি হলো এটিকে বারবার ডেরিভেটিভ করলে আমরা আবার এই প্রক্রিয়া যাব, সেটি করা যেতে পারে। যেমন একটু দেখাই কি হবে, এটি সামনে মাইনাস আছে এবং এটিকে ডেরিভেটিভ করলে আমাদের কি করতে হবে, অর্থাৎ মাইনাস 1 মাইনাস এক্স এর পাওয়ার মাইনাস 1 আমাকে এভাবে কল্পনা করতে হবে। এটিকে ডেরিভেটিভ করলে কি হবে, তাহলে মাইনাস আমার সামনে আছে, আবার পাওয়ার মাইনাস 1 সামনে আসলো ডেরিভেটিভ করলে, আর কি হবে, আবার হবে কত, 1 মাইনাস এক্স এর পাওয়ার মাইনাস 2 হবে। আবার আমরা এটিকে এক্স মনে করেছি, তাকে আবার মাইনাস 1 দিয়ে গুণ হবে, নিশ্চিত আগের মতোই। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো আমার, মাইনাস মাইনাস একটা মাইনাস, কি দাঁড়াবে 1 বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। আবার ডাবল ড্যাশ f ডাবল ড্যাশ 0 ইকুয়াল টু কত হবে, আবার একটি মাইনাস পাবো আমরা। আমি এখন এই কাজটি না করে তার আগে একটি সুযোগ নিতে পারতাম, তাহলে আমাদের সুবিধা হতো। সেটি হলো কি, যদি এটি থাক আমার আপত্তি নেই, কিন্তু এখান থেকে যদি আমরা একটা জিনিস নিতে চাও,
আমি এটিকে একটু দেখাতে চাই। এটি এখান থেকে আমরা এখানে যেতে যাচ্ছি, এটা আমি মিটিয়ে দেবো একটু পরে। এটি এখন দেখো তোমাদের মাধ্যমিক পর্যায়ে কিন্তু দ্বিপদীর সাথে পরিচয় আছে, মাইনাস থাক আমার আপত্তি নেই। এই প্রত্যেকটি এই দ্বিপদীটি খেয়াল করে দেখো, পাওয়ার যদি মাইনাস হয় এবং এটি যদি প্লাস হয় তাহলে একটি প্লাস একটি মাইনাস একটি প্লাস একটি মাইনাস পদগুলো হয়, আর যদি এটি মাইনাস এটি দুটি সবগুলো সিরিজটা আমাদের এরকম। এটি তোমাদের জানতে হবে, মুখস্থ করতে হবে বা মুখস্থ হয়ে যাবে। এক্স কিউব মাইনাস প্লাস x4 প্লাস ইত্যাদি ইত্যাদি। এটি যদি প্লাস হতো, এটি প্লাস হতো তাহলে একটি মাইনাস হতো, এটি মাইনাস হতো ইত্যাদি ইত্যাদি। যেহেতু দুটি মাইনাস, এটি যদি দুটি মাইনাস হয় তাহলে সবগুলো প্লাস হবে। তাহলে সামনে কিন্তু আমার মাইনাস আছে, সবগুলো টার্ম কিন্তু আমার মাইনাস হয়ে যাবে। এটি একটু মাথায় রাখা লাগবে। তার মানে আমার এটি এখন হবে অ্যাকচুয়ালি -1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস x4 ইত্যাদি ইত্যাদি চলছে এটি আমার। এখন আমি যদি এখান থেকে এই ডেরিভেটিভ না করতাম, আমি এটিকে মিটিয়ে দিলাম, আমি এখন চলে যাই এখানে, অর্থাৎ এ রেজাল্টটি আমার এখানে। তাহলে আমি এখন ডেরিভেটিভ করছি, f ডাবল ড্যাশ x ইকুয়াল টু, চলে যায় এখানে 0 মাইনাস 1 মাইনাস 2x মাইনাস 3x স্কোয়ার মাইনাস 4x কিউব মাইনাস ইত্যাদি চলছে। আমি কি করবো, f ডাবল ড্যাশ 0 কত পাবো? f ডাবল ড্যাশ 0 আসলে এখান থেকে সব 0 হয়ে যাবে, থাকবে কত? -1। এবার আমি এখন সুযোগ নেব ট্রিপল ড্যাশ। এই কাজটি করতে এখন আমার খুব সুবিধা হবে। এটিকে আবার ডেরিভেটিভ করে কত হবে? এটি 0 ইকুয়াল টু কত হবে? -2। এটি কত হবে? -6x। এটি -12x স্কোয়ার ইত্যাদি মাইনাস ইত্যাদি। আবার ট্রিপল ড্যাশ 0 কত হবে? এখান থেকে 0 হয়ে যাবে, আমি এখানে পাবো -2। তাহলে শেষ পর্যন্ত আমাদের এই প্রক্রিয়া চলতে থাকবে। তাহলে এখন আমরা যে কাজটি করবো সেটি, এই মানগুলো যদি এখানে বসাই দিই তাহলে কি ঘটনা ঘটবে? আমরা এই ম্যাক্রোনির ধারাতে মান বসাবে, বা তাহলে ln 1 প্লাস fx বলতে আমরা কি বলছি? ln 1 মাইনাস এক্স। ln 1 মাইনাস এক্স এর সিরিজটি আমাদের কেমন হয় দেখি। সমান এটি আমাদের কি হবে? f0 কত পেয়েছি আমরা? 0, দিলাম 0। f ড্যাশ 1 কত পেয়েছি? -1, দিলাম -1, -1 মানে x করে দিলাম একবারতেই। f ডাবল ড্যাশ 0 কত পেয়েছি? -x স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 বলতে 2 করে দিলাম। x কিউব পেয়েছি মাইনাস, আবার ট্রিপল ড্যাশ -2 পেয়েছি। তাহলে x কিউব, এটি ফ্যাক্টরিয়াল কত? 3 সমান 6, তাকে আবার -2 দিয়ে গুণ করতে, অর্থাৎ 2 দিয়ে গুণ করবো, তার মানে এটি হবে ফ্যাক্টরিয়াল, মানে 3 হবে। তার মানে এটি অ্যাকচুয়ালি কত? ফ্যাক্টরিয়াল 3, 6 -2, 2 3 2 মাইনাস ইত্যাদি। তাহলে শেষ পর্যন্ত কি হলো আমার সিরিজটি? -x -2 ইত্যাদি ইত্যাদি। যদি আমি দেখিয়েছিলাম এইটি মনে হয় 1 প্লাস x সিরিজ, তাহলে x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস ইত্যাদি, একটি প্লাস একটি মাইনাস হয়, এবং এটি যদি মাইনাস হয় তাহলে সবগুলি মাইনাস হয়। এটি কিন্তু খুব আমাদের এটি গুরুত্বপূর্ণ জিনিস এগুলো। তো যাই হোক আর কি, আজকের এই আলোচনায় তোমাদের সাথে বিভিন্ন প্রকার বিষয় নিয়ে আলোচনা হলো। বিশেষ করে আমরা যে শিখন ফলগুলো অর্জন করতে পেরেছি কিনা সেই জিনিসটি নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করছিলাম, এবং তোমরা, আমার ধারণা যে শিখন ফলগুলি তোমরা অর্জন করতে পেরেছো, এবং সামনের এই ক্লাসগুলিতে আমাদের আরো বিস্তারিত কিছু জানার থাকলে আমরা আরো আলোচনা করব সুযোগ হলে, এবং কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি সুযোগ হলে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমার সাথে থাকবে আশা করি। আল্লাহ হাফেজ।